আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শেখ হাসিনা তার স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এদের মৃত্যুদণ্ডাদেশ হওয়ার পর মানে ২৪-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে যে গণহত্যা, নির্বিচারে হত্যা এবং নির্বিচারে গুলি করা যে ঘটনাগুলি ঘটেছিল, তার প্রেক্ষিতে যে বিচার হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই ট্রাইব্যুনালে গতকালকে যে রায় হয়েছিল, যে রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেটা নিয়ে আমরা কালকে একটা আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম যে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এটাকে কীভাবে মূল্যায়ন করছে, কীভাবে প্রকাশ করছে। আজকে আমরা এটা নিয়ে একটু বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো, ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থাগুলো, তারা এটাকে কীভাবে দেখছে সেটাকে একটু নিয়ে আলোচনা করতে চাই। এটা এই কারণে করতে চাই যে এই সরকার, যে সরকার এই কাজটা করেছে, যে অন্তর্বর্তীকালীন সরকার, তারাই তো উদ্যোগ নিয়ে করেছে, তো তারা তো প্রশংসা করবেই এবং এই সরকারের যারা সাপোর্টার আছে দেশে, তারাও সেটাকে প্রশংসা করবে। কিন্তু আন্তর্জাতিকভাবে যারা বাইরে থেকে দেখছে, তারা এটাকে কীভাবে মূল্যায়ন করছে সেটাও কিন্তু আমাদের জন্য জরুরি। কারণ আমরা জানি একটা সরকার কখনো একা একা পৃথিবীতে বাস করতে পারবে না, তাদেরকে সবাইকে নিয়েই চলতে হবে, সকলের মতামতকে তার বিবেচনায় নিতে হবে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেগুলো আছে, মানবাধিকার সংস্থা, এই সংস্থাগুলো আমরা দেখেছি যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন তাদের বিভিন্ন কর্মকাণ্ডে তারা সমালোচনা করত এবং যখন সমালোচনা করত তখন সরকারের পক্ষ থেকে বলা হতো যে এই প্রতিষ্ঠানগুলো আসলে বিরোধী দলের হয়ে ওকালতি করছে। কেউ কেউ এমনও বলতো যে বিএনপি জামাতে টাকা খেয়ে তারা এই কাজগুলি করছে, এই সমস্ত বিবৃতি দিচ্ছে। তো এখন তো সেরকম বলার কিছু নেই, এখন তো বিএনপি জামাত তো আর টাকা দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না, আওয়ামী লীগ তো দেশের বাইরে আছে। এখন এই সরকার কি বলবে? আমরা সবসময় দেখি সরকারে যখন কেউ সমালোচনা করে, সরকারও সেটার এমন সব যুক্তি দেয় যে যুক্তি শুনলে সাধারণ মানুষ একটু কৌতুক অনুভব করে। তো এই সরকার এখনও কিছু বলছে না, এখন আমরা পাইনি, কারণ মাত্রই তারা আজকেই তাদের আমরা কিছু রিয়াকশন পেলাম। আমরা সেই রিয়াকশনগুলো নিয়ে একটা কথা বলবো। পাশাপাশি এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে বিচারটা করলো, সেই বিচারেরও একটা মৌলিক বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই। আমি শুরুতে একটা কথা বলে রাখি, আমি কিন্তু শেখ হাসিনার কৃত অপরাধকে ছোট করে দেখানোর চেষ্টা করছি না। আমি শেখ হাসিনার অপরাধের জন্য ওনার এবং ওনার সরকারে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের বিচার না হোক এটাও বলছি না। আমি অবশ্যই তাদের একটা দৃষ্টান্তমূলক বিচার চাই, কিন্তু পাশাপাশি আমি এটাও চাই যে এমন একটা বিচার হোক যে বিচার নিয়ে যেন পরবর্তী সময়ে কোনো ধরনের প্রশ্ন না ওঠে, এটাও আমি চাই। অপরাধ অপরাধী, কিন্তু সে অপরাধ নিয়ে যদি, অপরাধের বিচার করতে গিয়ে যদি আপনি রাজনীতিকে ঢুকিয়ে ফেলেন, রাজনীতিকে মিশিয়ে ফেলেন, পরে কি হয়? পরে সেই অপরাধে যখন পরবর্তী সময় আলোচনা হয়, সেই বিচার নিয়ে যখন পরবর্তী সময় আলোচনা হয়, তখন কিন্তু বিচারটা হালকা হয়ে যায়, তখন অপরাধটা যে হয়েছিল সেটাও মানুষ ভুলে যায়। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আগে আপনাদেরকে। দেখুন, 21শে আগস্ট গ্রেনেড হামলা, অথবা ধরুন 10 ট্রাক অস্ত্র উদ্ধার, এগুলি বিএনপি আমলে হয়েছিল এবং সেগুলো নিয়ে বিচার হয়েছে, নানা ধরনের তদন্ত হয়েছে এবং তারপর বিচারে যে রায়টা হয়েছিল, সেই রায়টার মধ্যে কি কিছুই রাজনীতি ছিল না? আওয়ামী লীগ আমলে যে রায়টা হয়েছিল আমার বিবেচনায় ছিল, অনেক কিছুই ছিল যেখানে বাড়াবাড়ি ছিল। তার ফলে কি হলো? ওই যে বাড়াবাড়ি ছিল, ওই যে রাজনীতি ঢুকে পড়েছিল, তার কারণে যখন এই সরকার আসলো তারা কিন্তু ওই মামলাগুলিকে সব মামলা খারিজ করে দিল, সব আসামি মুক্তি পেয়ে গেল। তাহলে কি অপরাধটা ঘটেনি? তাহলে কি 21শে আগস্ট ওখানে গ্রেনেড ফোটেনি? তাহলে কি দেশে 10 ট্রাক অস্ত্র আসেনি? ওগুলি কি কেউ অপরাধের সঙ্গে জড়িত ছিল না? তো কী হলো? যে আপনার রাজনীতি করার কারণে, প্রকৃত মামলার সঙ্গে রাজনীতি ঢুকিয়ে দেওয়ার কারণে প্রকৃত আসামিরাও কিন্তু মুক্তি পেয়ে গেল। এটা ঠিক না। তো এবারও যেন সেরকম কিছু না হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমি ছোট করে বলি, আমি দুটো সংগঠনের কথা বলবো। তার একটা হলো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, মানে OHCHR, এরা কি বলেছে, আর বলবো একই সঙ্গে
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কী বলেছে সেটা নিয়েও আমরা একটু আলোচনা করতে চাই। আমি প্রথমে মানবাধিকার হাই কমিশনার যেটা আছে মানবাধিকার বিষয়ক হাই কমিশন, তারা কি বলেছে তাদের বক্তব্যটা আমি একটু আপনাদের পড়ে শোনাই, তারপরে একটু ব্যাখ্যা করব। তারা বলেছে, যেহেতু এই বিচার প্রক্রিয়ার কার্যক্রমের বিষয়ে আমরা অবগত ছিলাম না, তাই আমরা সব জবাবদিহিতামূলক কার্যক্রম, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধের অভিযোগগুলো যেন প্রশ্নাতীতভাবে যথাযথ প্রক্রিয়া ও ন্যায় বিচারের আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে সেজন্য ধারাবাহিকভাবে বলে এসেছি। এটি বিশেষভাবে খুবই গুরুত্বপূর্ণ যখন এই মামলার ক্ষেত্রে যেটা হয়েছে, অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার হয়েছে এবং মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে। মানে আমি এটা ওরা ইংরেজিতে দিয়েছে, কিন্তু আমি অনুবাদটা নিয়েছি প্রথম আলো থেকে। আমি বাংলাদেশে যারা অনুবাদ করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে, তার মধ্যে মিডিয়া হিসেবে প্রথম আলো অনুবাদটাকে আমি অধিকতর গ্রহণযোগ্য বলে মনে করি বলে ওদের কাছ থেকে নিয়েছি। আচ্ছা, এখানে আসলে কি বলা হয়েছে? প্রথমত বলা হয়েছে যে প্রক্রিয়ায় বিচারটা হয়েছে সেই ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার অবগত ছিল না, 1 নম্বর। 2 নম্বর হলো তাদের প্রশ্ন যে এই যে অভিযোগগুলোর যে ন্যায় বিচার যে বিচারটা হয়েছে, বিচার মানে তারা ন্যায় বিচারের কথা বলতে যাচ্ছে, সেই বিচারটা আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে হয়েছে কিনা, এটা তাদের একটা জিজ্ঞাসা। তারপরে তাদের বক্তব্য হলো, যেহেতু বিচারটা অভিযুক্তের অনুপস্থিতিতে হয়েছে, মানে শেখ হাসিনা অথবা আসাদুজ্জামান কামালের অনুপস্থিতিতে হয়েছে এবং তাদেরকে একটা চরমতম শাস্তি মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, অতএব ওই বিষয়গুলো আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে ওই বিষয়গুলো ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা দরকার ছিল, এই তাদের বক্তব্য। আর পাশাপাশি এই কমিশনার, এই মানবাধিকার বিষয়ক যে হাই কমিশনার আছেন ফলকার টুর্ক, এই নামটা আমরা খুব পরিচিত। আমরা গত সরকারে আমরা দেখেছি ফলকার টুর্ক নানা বিষয়ে কথাবার্তা বলে। এই ফলকার টুর্ক একটা জিনিস আশা করছে, সে কি বলছে যে বাংলাদেশ সত্য প্রকাশ, ক্ষতিপূরণ ও ন্যায় বিচারের একটি সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে, মানে প্রকৃত সত্যটা প্রকাশ করবে, ক্ষতিপূরণ দিবে যাদের ক্ষতি হয়েছে এবং একে ন্যায় বিচার করবে। এর সমন্বিত প্রক্রিয়া যদি করতে পারে তাহলে কি হবে, জাতীয় ঐক্য ও ক্ষত কাটিয়ে ওঠার দিকে এগিয়ে যাবে। মানে যদি এই 3টা কাজ তারা করতে পারে, মানে প্রকৃত সত্যটা প্রকাশ করবে, ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দেবে এবং একে ন্যায় বিচার সম্পন্ন করবে, কেবল তাহলেই বাংলাদেশ একটা জাতীয় ঐক্যের দিকে অগ্রসর হতে পারবে এবং ক্ষত কাটিয়ে উঠতে পারবে। আমরা কি জাতীয় ঐক্যের দিকে যাচ্ছি? আমরা কি ক্ষতিপূরণটা দিতে পেরেছি এ পর্যন্ত? তাহলে কিভাবে হবে? খালি একজনকে ফাঁসি দিলাম, 3 জনকে যাবজ্জীবন দিলাম, অমুক করলাম তমুক করলাম, এতেই কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না। এদের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হলো তাদেরকে আমরা ক্ষতিপূরণটা দিতে পেরেছি? 2 দিন পর পর তাদের তো মিছিল করতে দেখি আমরা, আবার ওখানে অন্য লোককে ঢুকে পড়তে দেখি আমরা, এটাও তো দেখি। কাজেই সেগুলিও কিন্তু বড় প্রশ্ন। আর জাতীয় ঐক্যটা যে কত জরুরি এটা কিন্তু ফলকার টুর্কের এই কথা থেকে বোঝা যাচ্ছে। আমরা কি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারছি নাকি আরও বেশি বিভক্ত করে ফেলছি? এগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে বিবৃতিটা দিয়েছে সেটা আরেকটু অ্যাগ্রেসিভ বলে আমার কাছে মনে হয়েছে। যারা ভুক্তভোগী তাদের ন্যায় বিচার নিশ্চিত হয়নি বলে শিরোনামে বলা হয়েছে, কিন্তু নিউজটা শুরুটা করা হয়েছে এভাবে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিচার সুষ্ঠু ও ন্যায়সঙ্গত কোনোটি হয়নি বলে মনে করে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মানে তারা মনে করে যে এই বিচারটাই সুষ্ঠু হয়নি এবং ন্যায়সঙ্গত হয়নি, এই দুটার কোনোটাই হয়নি। তাহলে এই বিচারটা কী বিচার হলো? দেখুন, এই প্রশ্নটা কিন্তু আমার না। হয়তো ভাববেন যে তুমি তো ভাই একটা দল করো, অথবা তুমি তো একটা পক্ষ নিচ্ছ, অথবা তুমি তো সরকারের বিরোধিতা করো, সরকার যা করে সেটাই তোমার বিরোধিতা করো। কাজে আমার আলাপ বাদ দেন, আমি বলছি না। এটা কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিভিন্ন বিবৃতিকে কিন্তু আমরা ইউনিসের পক্ষে যখন বিবৃতি আসতো, যখন বিএনপির পক্ষে বিবৃতি আসতো, যখন জামাতের পক্ষে বিবৃতি আসতো, তখন কিন্তু আমরা শেখ হাসিনা গভর্নমেন্টকে সমালোচনা করতাম যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শেখ হাসিনা না বলে সঠিক বিবৃতি দিত, আর এখন বেঠিক দেয় তা তো বলা যাবে না, তা বলা ঠিকও হবে না। তো কিন্তু তারা কিন্তু বলছে যে বিচারটা সুষ্ঠু হয়নি, ন্যায়সঙ্গত হয়নি।
কেন হয়নি? তারা অনেকগুলো কথা কিন্তু বলেছে। তারা বলেছে যে এই সময়ে যে গত বছরে আন্দোলনের সময় যে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যে অপরাধের অভিযোগ ছিল যেগুলো, এই জন্য যারা ব্যক্তিগতভাবে দায়ী তাদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় তদন্ত ও বিচার কাজ হতে হবে। কিন্তু এই বিচার ও সাজা কোনোটাই সুষ্ঠু ও ন্যায়সঙ্গত হয়নি। তার মানে তারা বিচার প্রক্রিয়ায় নিয়েই কিন্তু আপত্তি করছেন, এবং তারা এটাও বলছেন যে এই মামলার বিচার যে আদালতে পরিচালিত হয়েছে সেই আদালতের স্বাধীনতার ঘাটতি ও অন্যায্য বিচার কার্যক্রমের জন্য এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে। মানে এই আইসিটি এই যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের মানে আপনার বিচার কার্যক্রম নিয়ে অ্যামনেস্টি অনেক আগের থেকে প্রতিবাদ করে আসছে, এটা ভালো হয়নি। এই ট্রাইব্যুনালে কিন্তু আবার সেই যুদ্ধ অপরাধীদের বিচারও হয়েছিল, তখন অ্যামনেস্টি বলেছিল এই বিচারটা ঠিক হচ্ছে না। এখনও সেই একই কথা বললো আমাদের। এবং তাদের যে বিবৃতিটা, তাদের বিবৃতির মূল যে পয়েন্টটা সেটা হলো যে আসামিদের অনুপস্থিতিতে এই বিচারের কার্যক্রম নজিরবিহীন দ্রুত গতিতে করা হয়েছে। আমি কিন্তু এই পয়েন্টটাকে কালকেও বলেছিলাম, এই বিচারটা খুব বেশি তাড়াহুড়া করে হয়েছে। তাড়াহুড়াকে করার দরকারটা কি ছিল? তাড়াহুড়া কি কোনো লাভ হলো? কেন করলো? মানে এখনই করতে হবে, এর মধ্যেই করতে হবে। একটা গণতান্ত্রিক সরকার আসতো, একটা নির্বাচিত সরকার আসতো, সেই আসার পর তাদের মাধ্যমে বিচারটা করতেন। এর মধ্যে মানে আসামি পক্ষের আইনজীবীরাও আসতো, ওপেন একটা পরিস্থিতি। এখন কি আসামি পক্ষে অনেক আইনজীবী আসে নাই মবের ভয়ে, একটা মব তো কায়েম করে রাখছেন ভাই। তাহলে এই বিচার নিয়ে যখন প্রশ্ন উঠতেছে, আপনি বিচার করে ফেলেছেন, রায় দিয়ে দিচ্ছেন, বাহাদুরি করতে পারেন, আত্মতৃপ্তি অনুভব করতে পারেন, কিন্তু লাভটা কি হলো? আন্তর্জাতিক সম্প্রদায় কিনা মানছে? যদি না মানে তাহলে তারা কেন মানছে না? এত ডিটেলে কিন্তু সাধারণ মানুষ যাবে না। মানুষ কি ভাববে যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অথবা জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন এরা এই বিচারটাকে ভালো বলেনি, তা একটা মন্দ বিচার আমরা কেন করতে যাচ্ছি? লাভটা কি? পরবর্তী সরকার যদি না মানে, দেখেন এই যে কথাটা বললাম, এখানেও আরেকটা কথা বলি। এই আদালতে শেখ হাসিনার বিচারটা করার জন্য এই আদালতটা নতুন সরকার আসার পরে 1 বছরের মধ্যে 4 বার এখানে আইনে সংশোধন করা হয়েছে। 4 বার। এই যে এখানে ভিডিও ক্যাসেট, টেলিফোন বার্তালাপ, এগুলো অডিও ক্যাসেট, এগুলো সাক্ষ্য হিসেবে আসছে না? এটা কিন্তু এই আদালতের মধ্যে ছিল না, এই আইনের মধ্যে ছিল না, এটা ঢুকানো হয়েছে। আরেকটা জিনিস করা হয়েছে, সে হলো ভূতাপেক্ষা কার্যকারিতা, মানে রেট্রোস্পেক্টিভ এফেক্ট যেটাকে বলা হয়। এর অর্থটা হলো সাধারণত সারা দুনিয়ার আইনের নিয়ম হলো অপরাধটা যখন ঘটবে সেই সময়ে ওই অপরাধ বিষয়ক যে আইন, সেই আইন দিয়েই বিচার করতে হবে, এটাই নিয়ম। ধরেন এখন একটা অপরাধ ঘটলো, এমন একটা অপরাধ ঘটলো যে অপরাধের ব্যাপারে আইনে কিছু বলা হয় নাই। এখন অপরাধ ঘটে যাওয়ার পরে তারপরে যদি এই অপরাধীকে আপনি বিচার করতে চান, তাহলে এই সময়ে যে আইনের মধ্যে এটা পড়ে সেই আইনের মধ্যে ফেলেই বিচার করতে হবে। নতুন করে আইন তৈরি করে সে আইনে এই অপরাধীকে বিচার করা যাবে না, এটি হলো নিয়ম। কিন্তু এইবার এই কিছুদিন আগে, গত 6 আগস্ট, 6 অক্টোবর, মানে প্রায় 1.5 মাস আগের কথা বলছি, 1.5 মাস আগে এই আইনে একটা সংশোধন করা হয়েছে। যে এই আইনটা যে করা হলো, এটা ভূতাপেক্ষা কার্যকারিতা দেওয়া হলো। মানে ঘটনাটা যখনই ঘটুক না কেন, তখনই আইনটা না থাকলেও এই আইন দিয়েই তার বিচার করা যাবে। এবং এটার মাধ্যমে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হলো। এখন প্রশ্ন হলো, এই যে আইনগুলো চেঞ্জ করছেন, আপনি কি দিয়ে চেঞ্জ করছেন? কিভাবে চেঞ্জ করলেন আইন? দেশে যখন পার্লামেন্ট নাই, পার্লামেন্ট না থাকলে তো আপনি আইন চেঞ্জ করতে পারবেন না, আইন বানাতেও পারবেন না। তখন যখন পার্লামেন্ট না থাকে তখন আইন চেঞ্জের নিয়মটা কি? যে রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে করা হয়। ক্যাবিনেটে একটা প্রস্তাব পাস করা হয়, সেটা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়, রাষ্ট্রপতি সিগনেচার করলে আপৎকালীন সময়ের জন্য প্রযোজ্য হিসাবে একটা অধ্যাদেশ হয়ে যায়। সে অধ্যাদেশের মাধ্যমে এই আইনগুলি করা হয়েছে। এবং এই অধ্যাদেশটা কিন্তু আইনে পরিণত হবে যখন নাকি পরবর্তী পার্লামেন্টে এই অধ্যাদেশগুলোকে তারা যদি মেনে নেয়, পাশ করে। তাহলে যদি পাশ না করলে কিন্তু এগুলো বাতিল, সব বাতিল। তাহলে এই যে আপনি 4টা সংশোধন করেছেন অধ্যাদেশের মাধ্যমে, যদি আগামী পার্লামেন্ট এই 4টাকে আইন হিসাবে মানতে রাজি না হয়, বলে না এগুলো আইন করা ঠিক হয় নাই, তাহলে সব বাতিল। তো যেগুলো বাতিল হয়ে গেল
সেই আইনের মাধ্যমে কিন্তু আপনি সেরকম একটা অধ্যাদেশের মাধ্যমে কিন্তু আপনি বিচারটা করলেন, ততদিন আপনার সাজা হয়ে গেছে। আপনার এমন একটা অধ্যাদেশের উপর ভিত্তি করে সাজা হলো যে অধ্যাদেশটা পরবর্তী তারা আইন হলো না, তাহলে এই সাজার মূল্য কি? তাহলে আপনি বলবেন যে ঠিক আছে, অসুবিধা নাই, 1 মাসের মধ্যে যদি শেখ হাসিনা আপিল না করে তারপর তাকে আমরা ধরে আইনা ফাঁসিতে লটকাই দেবো, দেন লটকাইয়া। উনি মারাও গেলেন। তখন যখন আগামী পার্লামেন্ট যখন বসবে, তারা যখন বলবে যে এই আইনটা আমরা করব না, এই অধ্যাদেশ আমরা পাশ করব না, তাহলে আইন না, তাহলে বেআইনিভাবে তাকে ফাঁসিতে লটকাই দিয়েছেন। তো এই তাড়াহুড়ার দরকারটা কি ছিল? দেখেন 21 আগস্ট গ্রেনেড হামলা বাতিল হলো কেন, মনে রাখার চেষ্টা করেন একবার। সেখানে তদন্ত কার্যক্রম নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল, এবং যে আদালতের মামলাটা হয়েছিল সে আদালতের এই এখতিয়ারই নাই এই কাজটা করার, সেরকম কথা বলা হয়েছিল। মানে উচ্চ আদালত কিন্তু বলে নাই যে ওই ঘটনা ঘটে নাই, তা কিন্তু বলে নাই, তারা ওই আলোচনায় যায় নাই। তারা বলছে যে প্রক্রিয়ায় এই মামলাটা করা হচ্ছে প্রক্রিয়াটা ভুল। তখন যদি বলা হয় এরপরে যে অধ্যাদেশের মাধ্যমে এই আইনটা করা হয়েছিল সেই অধ্যাদেশটাই তো পাশ হলো না, তখন আপনারা কী করবেন? তখন ইতিহাসের কাছে আপনি কী জবাব দিবেন? পরবর্তী প্রজন্মের কাছে আপনি কী জবাব দিবেন? আইন চলে আইনের মতো করে, আইনের মধ্যে আবেগ মিশাতে হয় না। সাজিদ আলম বলেছে, হুঙ্কার দিয়েছে যে শেখ হাসিনার সাজা না বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না, অতএব নির্বাচনের আগেই তার সাজা শেষ করতে হবে। এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা কিন্তু আইনের শাসন কায়েম হয়েছে বলে প্রমাণ করে না। আমি এই কথাটাই বলছি। দেখুন, আপনি একটা কিছু বড় কাজ করবেন, বড় কাজ করুন, একটা উদাহরণ তৈরি করুন। সেই উদাহরণটা যেন পরবর্তী সময় পরবর্তী প্রজন্ম পজিটিভলি নেয়, এমন একটা উদাহরণ তৈরি করুন যে উদাহরণটাকে আইনের সকল মানে কষ্টি পাথর দিয়ে যাচাই করলে যেন ভুল ধরতে কেউ না পারে। যেমন ধরেন আপনার এই ট্রাইব্যুনালে যাদের বিচার হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরী অথবা নিজামী সাহেব অথবা আলী হাসান মুজাহিদ অথবা আব্দুল কাদের মোল্লা করা হয়েছে। তো এখন যদি হাজারোবার আপনি প্রমাণ করেন যে ওগুলি ভুল ছিল, লাভ হবে ওদেরকে আপনি ফেরত পাবেন? পাবেন না। কাজে আইনের সঙ্গে রাজনীতি মিশাতে হয় না, আইনের সঙ্গে আবেগও মিশাতে হয় না। আইনটা এমনভাবে করতে হয় যা নাকি যুগ যুগ ধরে প্রয়োগ করা যায়। প্রিয় দর্শক, আমি জানি আমার এই সমস্ত কথার কোনো মূল্য নেই, আমি জানি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো নয়, জনাব সজীব ওয়াজেদ জয়। ইদানিং তিনি বেশ রাজনৈতিক বক্তব্য রাখছেন, কখনো তার মাকে ডিফেন্ড করছেন, কখনো আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন, কখনো বাংলাদেশের পক্ষে কথা বলছেন, এবং কথা বলতে গিয়ে তিনি নানা প্রসঙ্গ আনছেন। এবং তার মধ্যে যে অবস্থা দেখা গিয়েছিল, অর্থাৎ ক্ষমতা যখন আওয়ামী লীগ হারালো, ঠিক সেই সময়টাতে তিনি অনেকটা বিক্ষুব্ধ ছিলেন, ভারসাম্যহীনতা দেখা যাচ্ছিল, তার কথায় ক্রোধ উপচে পড়ছিল এবং কথার কোনো ধারাবাহিকতা ছিল না। কিন্তু ইদানিং তিনি অনেকটা সংযত, তার কথাবার্তার মধ্যে যথেষ্ট পলিটিক্যাল ম্যাচুরিটি রয়েছে, এবং তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক যে গণমাধ্যম, সেই গণমাধ্যমে যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন, প্রায় সব সাক্ষাৎকারগুলোই মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্বে যে সকল রাজনৈতিক বলয় রয়েছে, যে বলয়গুলো বাংলাদেশ নিয়ে কাজ করে, তারা রীতিমতো জনাব সজীব ওয়াজেদের যে বক্তব্য, সেই বক্তব্যকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে, এবং গণমাধ্যমগুলো সেগুলো প্রচার করার পর আরও অনেক গণমাধ্যম জনাব সজীব ওয়াজেদ জয়ের ব্যাপারে আশাবাদী। কিন্তু এখানে ব্যক্তিগতভাবে আমি তার কিছু ভিডিও ফুটেজ দেখেছি। সেই ভিডিও ফুটেজ আমার কাছে মনে হচ্ছে তার ড্রেস কোড এবং তার যে ক্যামেরা সেট আপটা, এটা আসলে সঠিক হয়নি। কিংবা কথা বলার মধ্যে তার যেভাবে ধীরতা থাকা দরকার, স্থিরতা থাকা দরকার, তার পরিবর্তে তাকে অনেকটা পেইল, যাকে বলে বিধ্বস্ত মনে হচ্ছিল। এখানে রাজনীতিতে আপনি যে অবস্থায় থাকেন না কেন, ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও আপনাকে হাসতে হবে। আপনাদের মনে আছে যে যখন সালাউদ্দিন কাদের চৌধুরীকে সেই
আইসিটি কোর্টে, এখন যেখানে শেখ হাসিনার ফাঁসি হলো বা মৃত্যুদণ্ড হলো। তো সেখানে শেষ দিন পর্যন্ত সালাউদ্দিন কাদের চৌধুরী যে বক্তব্য দিয়েছেন, কথাবার্তা বলেছেন, ফলে এখন সালাউদ্দিন কাদের চৌধুরী নেই, কিন্তু তার সেই বক্তব্যগুলো জীবন্ত হয়ে উঠেছে। তা আমরা বিভিন্ন সময়ে বিপদে পড়ি, সুখে থাকি, শান্তিতে থাকি, উল্লাসের মধ্যে থাকি, কিন্তু রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছেন তাদের জীবনের একটা ধারাবাহিকতা থাকা দরকার। তারা সর্বাবস্থাতেই তাদের সাহস এবং শক্তি প্রদর্শন করেন। আপনাদের মনে আছে যখন সাদ্দাম হোসেনের বিচার হচ্ছিল, তো তিনি খুব ধীর স্থিরভাবে আদালতে আসতেন, মুখে দাঁড়িয়ে রেখেছিলেন বটে, কিন্তু কোর্ট পড়তেন, হাতে কোরআন শরীফ থাকত এবং অত্যন্ত ধীর স্থিরভাবে তিনি প্রশ্নের জবাব দিতেন। রাগ হতেন না। তার সেই সিংহ বিক্রম নিয়ে তিনি বলতেন যে, বিচারককে বলতেন যে, আপনি স্মরণ করুন আপনি আমার অধীন বিচারক ছিলেন এবং আমি এখনও দেশের বৈধ প্রেসিডেন্ট। আপনি পশ্চিমাদের দোসর হয়ে আমাকে বিচার করছেন, যে কথাবার্তাগুলো বলছেন সেই কথাবার্তা বলার আগে নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, আপনার দেশের মাটি এবং মানুষের কথা চিন্তা করুন এবং আগামী দিনের কথাগুলো চিন্তা করুন। বিশ্বাস করেন এই দৃঢ়তা, এই শব্দচয়ন, এই ব্যক্তিত্ব, এই রাজস্বিকতা যখন সাদ্দামের অভিব্যক্তিতে ফুটে উঠছিল, সেই বিচারক তার বিচারকের চেয়ারে বসে রীতিমতো অজ্ঞান হবার পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। আরেকটি ঘটনা সাদ্দামের মনে পড়ে, সেটি হলো তার চূড়ান্ত রায় হয়ে গেল, তিনি ফাঁসির মঞ্চে যাচ্ছেন। তো ওই সময়টিতে বেশ কয়েকজন আমেরিকান সৈনিক সার্বক্ষণিকভাবে তার সঙ্গে ছিলেন এবং তারা যে কোনোভাবে, যাকে বলা হয়, সাদ্দামের প্রেমে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তার ব্যক্তিত্ব দ্বারা, তার ব্যবহার দ্বারা, তার আচরণ দ্বারা তারা অনেকটা ডিভোটেড হয়ে পড়েছিলেন। তো এই অবস্থাতে ফাঁসির মঞ্চে যখন সাদ্দাম যাচ্ছেন, তখন সেই আমেরিকান সৈন্যরাও তার সঙ্গে যাচ্ছেন এবং একজন আমেরিকান সৈন্য সহসা কেঁদে দিলেন। সাদ্দাম ফিরলেন, ফেরার পর তিনি তার কাঁধে হাত রাখলেন এবং বললেন, বৎস, চিন্তা করো না এবং ভয় পেও না। তো দেখুন, যিনি ফাঁসির মঞ্চে যাচ্ছেন তিনি তার একজন প্রিয় ভাজন, যে কিনা শত্রু সেনা, তাকে সান্ত্বনা দিচ্ছেন এবং বলছেন, ভয় পেও না। বিশ্বাস করেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই আমেরিকান সৈন্য জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, অজ্ঞান হয়ে পড়েছিলেন। এটা হলো রাষ্ট্রনায়কোচিত অভিব্যক্তি। তো সেক্ষেত্রে জনাব সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দলের মুখপাত্র। তিনি তার মাকে রিপ্রেজেন্ট করছেন, দলকে রিপ্রেজেন্ট করছেন, বঙ্গবন্ধুকে রিপ্রেজেন্ট করছেন, শেখ পরিবারকে রিপ্রেজেন্ট করছেন। তো কাজেই তাকে আমেরিকান স্টাইলে কথা বললে হবে না। বাংলা তাকে জানতে হবে, বাংলা তাকে অনুসরণ করতে হবে এবং তাকে লিখিত বক্তব্য দিতে হবে। তিনি যে ভিডিওগুলো করছেন, সেই ভিডিও চেয়ারে বসে তিনি যেভাবে করেন, সেই চেয়ারটা আসলে সুন্দর হচ্ছে না। তারপর তার ভিডিও ফুটেজের যে ভিডিও কোয়ালিটি, সেই কোয়ালিটি একেবারে নিম্নমানের, সাউন্ড ভালো হচ্ছে না। তো কাজেই এখানে তার তো আমার কাছে মনে হচ্ছে যে টাকার অভাব নেই। প্রাচুর্য নাও থাকতে পারে, কিন্তু তিনি এতটা অভাবগ্রস্ত নন যে একজন প্রফেশনাল ক্যামেরাম্যান দিয়ে তিনি তার যে ভিডিও ফুটেজগুলো তিনি রাখবেন, সেখানে ক্যামেরা, লাইট, সাউন্ড, অ্যাঙ্গেল, এই বিষয়গুলো তিনি খেয়াল করবেন যেন তার ছবিটা চমৎকার আসে, যেন তার বক্তব্যগুলো মানুষের কাছে দৃষ্টিনন্দন হয় এবং তার উপস্থিতি, তিনি যেভাবে একদম চেয়ারে বসে, চিত হয়ে চেয়ারে বসে কথাবার্তা বলছেন, এটা আসলে তার প্রতিপক্ষ, তারা যাকে তিনি ভয় দেখাতে চাচ্ছেন, তারা এই বিষয়টিকে ভয় তো পাচ্ছে না, উল্টো ফেলে তার যে দৈন্যতা, এটা প্রকাশিত হয়ে যাচ্ছে। তো এনিওয়ে, এটা আমার একান্ত নিতান্ত ব্যক্তিগত মন্তব্য। তিনি কিভাবে গ্রহণ করবেন বা তার লোকজন কিভাবে গ্রহণ করবেন, সেটা তাদের ব্যাপার। আমি তার বক্তব্য নিয়ে আলোচনা করব। তিনি
কতগুলো বিষয় সামনে নিয়ে এসেছেন। প্রথমত তার মায়ের যে বিচার, সেই বিচার নিয়ে তিনি আহাজারি করছেন। তিনি যে প্রসঙ্গ নিয়ে কথা বলছেন আমার কাছে এগুলো প্রাসঙ্গিক মনে হয় না। এর কারণ হলো, ধরুন আমার বিচার হচ্ছে বা আপনার বিচার হচ্ছে, তো যিনি মজলুম তিনি আহাজারি করেন, তার পক্ষে যতই সাফাই গান না কেন ওটি জনমনে কখনো প্রতিক্রিয়া তৈরি করে না। বরং শেখ হাসিনার বিষয় নিয়ে যদি কোনো পরিচিত প্রিয় মুখ, সেটা আমেরিকার হতে পারে, সেটা কানাডার হতে পারে, সেটা ওই দেশের কোনো বিখ্যাত লোক হতে পারে, তাদের মাধ্যমে যদি এই বিষয় নিয়ে কোনো বক্তব্য দেওয়া যেত বা দেওয়ানো হতো, সেটি খুব বেশি ইফেক্ট হতো। যেমন দেখুন, একটা সময় ডক্টর তাহের আল কাদেরী অত্যন্ত প্রিয় একজন মুখ, ইসলামী বক্তা। তো তিনি বক্তব্য দেওয়া শুরু করলেন ইমরান খানের পক্ষে এবং তৎকালীন সরকারের বিপক্ষে। ভীষণ রকম মানুষ সেটা গ্রহণ করল। এরকম প্রিয় মুখ লাগবে। আমাদের দেশের মানুষ ইউরোপ এবং আমেরিকার অনেক বিখ্যাত মানুষের লেকচার শুনেন। তো সে সমস্ত প্রিয় মুখ যারা বক্তব্য দেন, তাদের কাছ থেকে বক্তব্য আদায় করে আমেরিকার মতো সোসাইটিতে এটি কোনো সমস্যাই নয়, এটি কোনো সমস্যাই নয়। তো সেটা করা যেতে পারত। সেটা পলিটিক্যাল ব্যক্তি হতে পারে, সোশ্যাল ওয়ার্কার হতে পারে, এমনকি চলচ্চিত্রের যারা নায়ক নায়িকা রয়েছে তাদেরকে দিয়েও কিন্তু এই বক্তব্য নেওয়া যেত। আমেরিকার অনেক হলিউড স্টার রয়েছেন যারা মূলত এখন কমার্শিয়ালি বক্তব্য দিয়ে বেড়ান এবং তারা রাজনীতি করেছেন। যেমন শোয়ার্জনেগার আছেন, ক্যালিফোর্নিয়ার সেই মানে যাকে বলে গভর্নর ছিলেন। এরবারেও আরও অনেক অনেক যাকে বলে, এমনকি আপনি যদি চান জর্জ ডব্লিউ বুশকে দিয়েও কোনো বক্তব্য দিতে পারেন, গ্রহণ করতে পারেন, লারা বুশকে দিয়ে কোনো বক্তব্য দেওয়াতে পারেন। এই বক্তব্যগুলো যেহেতু তারা মানে অত্যন্ত অভিজ্ঞ, তারা জানে কি করে বক্তব্য দিতে হয়। এমনকি জো বাইডেন তিনিও বক্তব্য দিতে পারেন, তার সেই বক্তব্য অনেক যাকে বলে পয়েন্টিভ হবে, আকর্ষণীয় হবে। বারাক ওবামা যদি বক্তব্য দেন, এটা সম্ভব। তো সেই পলিটিক্যাল যে বিষয়গুলো বাংলাদেশে যা কিছু ঘটছে, এগুলোকে এনক্যাশ করে ঠিক তারা যে শেখ হাসিনার পক্ষে দালালি করবে কিংবা তারা যে আইসিটি কোর্ট নিয়ে বলবে, বিচার নিয়ে কোনো বলবে না, তারা রাজনীতি নিয়ে এমন কথা বলবে, এটা আপনাকে শিখে দিতে হবে না। যে কথা সজীব ওয়াজেদ জয় ৩৩ বছর বসে বলবেন এবং যে উপকার হবে তার চেয়ে অনেক অনেক বেশি উপকার হবে তাদের মাত্র 1 মিনিটের যদি কোনো বাইট সংগ্রহ করা যায়, সেই কাজগুলো না করে বারবার শুধু সজীব ওয়াজেদ জয়, বারবার শুধু আওয়ামী লীগের অপ্রিয় কতগুলো মুখ, আমি নাম বললাম না, যেই মুখগুলো বাংলাদেশের জনগণের নিকট ভীষণ রকম অপছন্দের, আর যে কণ্ঠ, তাদের কথাবার্তা, তাদের কর্মকাণ্ড, এইগুলো এখন পর্যন্ত ট্রল হয়। যেমন ধরেন ডক্টর হাসান মাহমুদ, তিনি দাঁড়িয়েছেন সেই ইংল্যান্ডে। তো এখন শেখ হাসিনার যারা একান্ত প্রিয়জন বাংলাদেশে আছেন, তো সেই প্রিয়জন যারা বাংলাদেশে আছেন তাকে ফিল করেন, তার জন্য অনেক কিছু করতে চান, কিন্তু তারা যখন দেখেন যে তারা যে বিষয়গুলো বলতে চান, যে অনুভূতিগুলো ধারণ করেন, সেই অনুভূতিগুলো ডক্টর হাসান মাহমুদের মুখ থেকে আসতেছে নাও, যিনি প্রবাসে আছেন, পলাতক হিসেবে আছেন এবং যার বিরুদ্ধে অসংখ্য বদনাম, তিনি শেখ হাসিনার পক্ষে কথা বলছেন। মুহূর্তের মধ্যে যারা বাংলাদেশে আছেন তারা আহত হয়ে যাচ্ছেন। তো এভাবে আসলে দেশের বাইরে দাঁড়াতে পারেন সবাই, হাসান মাহমুদ দাঁড়াতে পারেন, অন্যান্য যারা আছেন হাজার হাজার মানুষ দাঁড়াতে পারেন, কিন্তু কথা বলার ক্ষেত্রে এমন মুখ আনা উচিত, এমন ব্যক্তিত্ব আনা উচিত যারা কিনা জনগণের নিকট গ্রহণযোগ্য অথবা অপরিচিত অথবা খুবই পরিচিত, সেটা দেশি মানুষ হন বা বিদেশি মানুষ হন কিংবা কলকাতার মানুষ হন। এই কাজটি আওয়ামী লীগ ভুল করে যাচ্ছে, একটার পর একটা তারা সেই ভুল করে যাচ্ছে। ভুল করার ফলে কি হলো, বর্তমানে যারা শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশনে আছেন, তারা সঙ্গত কারণেই একটা ভালো ফ্লোর পেয়ে যাচ্ছেন। এখানে প্রিয় মুখ ছাড়া, ভালো মুখ ছাড়া এই কথা বলানোটা ঠিক হবে না, এর চেয়ে চুপ থাকা ভালো। তো যেটা বলছিলাম, সজীব ওয়াজেদ জয় যেই কয়টি ভিডিও ফুটেজ দিয়েছেন, অর্থাৎ তিনি
যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন সেইগুলোর বক্তব্য ব্যাপকভাবে নন্দিত হয়েছে, কিন্তু তার যে প্রেজেন্টেশন, তার যে উপস্থাপন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তিনি যে ভাষায় কথা বলছেন, যেভাবে শব্দ চয়ন করছেন, বিশ্বাস করেন এটা বাংলাদেশের কারোরই ভালো লাগেনি। এমনকি কট্টর যারা আওয়ামী লীগ তাদেরও ভালো লাগেনি। তিনি যদি ইংরেজিতে বলতেন, এবং একটা ব্যাপার হলো মানুষের মুখে স্মাইল, এই যে তার যে বিপদ যাচ্ছে এই মুহূর্তে স্মাইলিং ফেস দরকার নেই, কিংবা এই মুহূর্তে যাকে বলা হয় মানে খুব হাসাহাসিরও দরকার নেই বা খুব গম্ভীর হওয়ার দরকার নেই। কথা কিভাবে বলতে হয় সেটা হলো মর্গান ফ্রিম্যান, সেই বিখ্যাত আমেরিকান অ্যাক্টর মর্গান ফ্রিম্যান, যাকে এই কাতারের যে অলিম্পিক হলো সেটার যিনি উদ্বোধন করেছেন। তো মর্গান ফ্রিম্যানের বক্তব্য অনুসরণ করা যেতে পারে যে কিভাবে আসলে একটা সিরিয়াস বিষয়কে বলা যায়। মর্গান ফ্রিম্যান একজন ব্ল্যাক, কালো ম্যান, কালো মানুষ, কিন্তু তার কেবলমাত্র কণ্ঠ, শব্দচয়ন, উচ্চারণ এবং তার অভিব্যক্তি সারা পৃথিবীর কোর্স অফ অ্যাকশনকে চেঞ্জ করে দিতে পারে। একইভাবে আরেকজন ব্যক্তি আছেন ডেনজেল ওয়াশিংটন, আরেকজন কালো মানুষ, কত অসাধারণ। অপরাহ্ন উইনফ্রে কীভাবে কথা বলেন। তো আমেরিকার মতো একটা জায়গাতে থেকে এই বর্তমান সময়টিতে আপনি বাংলাতে বলেন বা ইংরেজিতে বলেন, সেই বক্তব্য যাদের উদ্দেশ্যে বলবেন তাদের জন্য ইতিবাচক হতে হবে, নেতিবাচক হতে হবে, ভয়ের বা আশার ব্যাপার হতে হবে। আদারওয়াইজ দলকে এবং জনাব সজীব ওয়াজেদ জয়কে কাঙ্ক্ষিত মাকামে পৌঁছাতে দেবে না। তো যেটা বলছিলাম যে জনাব সজীব ওয়াজেদ জয় ইংরেজিতে একটি শব্দ উচ্চারণ করেছেন, যাতে তিনি বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগকে যদি নির্বাচনের বাইরে রাখা হয় তাহলে আওয়ামী লীগ সেই নির্বাচন হতে দেবে না, এক। এবং এখানে তিনি বিশৃঙ্খলার যে কথা বলেছেন, কার্যত সেটি গৃহযুদ্ধের কথা বলা হচ্ছে। এখন বাস্তবতা হলো যে আওয়ামী লীগ এই মুহূর্তে প্রকাশ্যে এসে গৃহযুদ্ধ করতে পারবে কিনা, তারপর বিদ্রোহ বিপ্লব করতে পারবে কিনা, এবং প্রতিপক্ষের সঙ্গে লড়াই এবং সংগ্রাম করতে পারবে কিনা, একেবারেই না। এবং আগামী বহুদিন পর্যন্ত এই জন্য অপেক্ষা করতে হবে। এখানে একটা বিষয় আওয়ামী লীগকে বুঝতে হবে, জনাব সজীব ওয়াজেদ জয়কে বুঝতে হবে যে এখানে আওয়ামী লীগের প্রতি এখনও সহানুভূতি তৈরি করা হয়নি। মানুষ যেই লাউ সেই কদু বলে শেখ হাসিনাকে স্মরণ করছেন বর্তমান সরকারের ব্যর্থতাকে মনে করার জন্য। কিন্তু কেউ কিন্তু বলছেন না যে শেখ হাসিনার জমানাতে এই ভালো ছিল, এই গণতন্ত্র ছিল, এই সুশাসন ছিল, আমরা এই ভালো কাজগুলো করেছি। এটা কগনিজেন্সে নিতে হবে। মূল ব্যাপার হলো বর্তমান সরকার যদি সফল হতেন, তারা যদি ভালো কাজ করতে পারতেন, তাহলে আওয়ামী লীগের নাম গন্ধ নেওয়ার কোনো সুযোগ ছিল না। এবং এখন পর্যন্ত এই যে দেখুন, রায় ঘোষণার পরে যেভাবে ৩২ নম্বর ভাঙার জন্য হাজার হাজার মানুষ সারাটা রাত সেখানে লড়াই করলেন, সংগ্রাম করলেন, পুলিশের টিয়ার শেল তারা সেই মোকাবেলা করলেন, লাঠিচার্জের শিকার হলেন। এটি আওয়ামী লীগের বিরুদ্ধে যে ক্ষোভ কোন পর্যায়ে আছে এখনও পর্যন্ত এটা বোঝার জন্য যথেষ্ট। এখনও পর্যন্ত এই বাংলাদেশে মিলিটারিকে চ্যালেঞ্জ জানাচ্ছে, জলপাই রঙের পোশাক মানে মিলিটারিকে টিটকারি করছে, ওয়াকারকে গালাগালি করছে। ঠিক সেই অবস্থাতে যদি আপনি গৃহযুদ্ধের কথা বলেন, সেই অবস্থাতে আপনি একই সঙ্গে অনেকগুলো শত্রু, আপনি ওয়াকারকে শত্রু বানাচ্ছেন, মিলিটারিকে শত্রু বানাচ্ছেন, একবার আমেরিকার পক্ষে বলছেন, একবার আমেরিকার বিপক্ষে বলছেন, একবার ভারতের প্রশংসা করছেন। তো সব মিলিয়ে জনাব সজীব ওয়াজেদ জয়ের কথা, শেখ হাসিনার কথা, তারপরে আওয়ামী লীগের অন্য সব নেতাদের কথা এবং এই মুহূর্তে যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মধ্যে কোনো ধারাবাহিকতা নেই। বোঝার চেষ্টা করুন যে আওয়ামী লীগ এবং বিএনপি জনপ্রিয়তার দিক থেকে অলমোস্ট সমান। তো 15টি বছর বিএনপির উপর জুলুম চলেছে, অত্যাচার চলেছে সর্বোচ্চ পর্যায়ের। বিএনপি প্রাণান্ত চেষ্টা করেছে লড়াই করার, সংগ্রাম করার, কিন্তু জনগণকে তাদের লড়াই সংগ্রামের সাথে সম্পৃক্ত করতে পারেনি।
এর কারণ হলো তারা সবসময় নিজেদের গান গেয়েছে। তারেক জিয়া দেশের বাইরে আছে, কত অভাবে আছে, অভিযোগে আছে, বেগম জিয়া জেলে যাচ্ছে, তার মতো একজন বয়স্ক মানুষের সঙ্গে এই ধরনের আচরণ করা ঠিক হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে বিএনপি অবিরতভাবে কান্নাকাটি করেছে। ফলে জনগণ যেটা মনে করেছে এই সমস্যাটা তো বিএনপির একান্ত ব্যক্তিগত সমস্যা। বিএনপির লোকদেরকে মামলা দেওয়া হচ্ছে, মোকদ্দমা দেওয়া হচ্ছে। এবং কেন দেওয়া হচ্ছে? বিএনপি একটা মিছিল করেছে, মিটিং করেছে। কেন মিছিল মিটিং করেছে? খালেদা জিয়ার মুক্তির জন্য। কেন মিছিল মিটিং করেছেন? তাদের বিরুদ্ধে অবৈধ মামলা দিয়েছে এই কারণে। ফলে জনসম্পৃক্ততা, জনগণের কল্যাণ, এই বিষয়গুলো নিয়ে বিএনপি জনদাবিকে সামনে রেখে কখনো রাজপথে নামতে পারেনি এবং দাঁড়িয়ে থাকতে পারেনি। তারা একটা নির্বাচন চেয়েছে। কেন নির্বাচন চেয়েছে? তাদের ক্ষমতায় আসতে হবে। ফলে তাদের সেই আন্দোলন কখনো জনপ্রিয়তা পায়নি। অথচ এই যে যারা ছাত্র, তারা যখন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কেবলই মাত্র গণতন্ত্রের জন্য, প্রথমে কোটা বিরোধী আন্দোলন, কিন্তু যেটা পরবর্তীতে গণতন্ত্রের জন্য তখন তারা রাস্তায় নামলো, সমস্ত মানুষ কিন্তু তাদেরকে সমর্থন করেছে। একইভাবে আওয়ামী লীগ যদি এখন আবার ক্ষমতা আসার জন্য, শেখ হাসিনা রায় মওকুফ করার জন্য, জয়কে বাংলাদেশে আনার জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার করার জন্য, এই সমস্ত বিষয়াদি নিয়ে কিয়ামত পর্যন্ত লড়াই করে, সংগ্রাম করে কোনো কাজ হবে না। তাদের অবস্থা এখন যেভাবে বিএনপির মতো আছে, ঠিক এরকম একটা ডুপ্লিকেট হবে। যেভাবে এখন সরকার এবং বিএনপি যে নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে, সেই নির্বাচনটি আসলে 24-এর আমিডামি নির্বাচনের একটা কার্বন কপি হবে বলে আমরা আশঙ্কা করছি। আবার এখন যেভাবে জনাব সজীব ওয়াজেদ জয় যে কাজগুলো করার চেষ্টা করেছেন, তার আউটপুট, তার সফলতা বড় জোর জনাব তারেক রহমান সাহেবের মতো হতে পারে। তো তারেক রহমান সাহেব আজকের দিন পর্যন্ত যে সফলতা অর্জন করেছেন, জয় যদি ঠিক একজন ডুপ্লিকেট তারেক রহমান হতে চান এবং সেইভাবে সফলতা অর্জন করতে চান, ইটস ওকে। কিংবা বেগম জি এখন যে অবস্থার মধ্যে আছেন, শেখ হাসিনা যদি ঠিক এরকম হতে চান, ইটস ওকে। কিন্তু তাকে যদি রিভাইভ হতে হয়, নতুন রাজনীতি শুরু করতে হয়, তাহলে সবার আগে এই যে তার যে সকল অপ্রিয় মুখ, অপ্রিয় মানুষ, দুর্নীতিবাজ থেকে শুরু করে যে সমস্ত বাজে মানুষ আছে, তাদের সবার সংসর্গ ত্যাগ করে নতুন একটা এরা তৈরি করতে হবে, নতুন বক্তব্য তৈরি করতে হবে। এবং সেই বক্তব্যগুলো কেবলই মাত্র দেশের জন্য, দেশের মানুষের জন্য। আওয়ামী লীগের জন্য, জয়ের জন্য, শেখ হাসিনার জন্য কেবলই মাত্র আওয়ামী লীগের একটা বিশেষ শ্রেণীর ডেডিকেটেড যারা লোকজন আছেন, তারা সময় দিতে পারবেন, কথা বলবেন, তাও নির্দিষ্ট সময় পর্যন্ত। কিন্তু যখনই সাধারণ মানুষের জন্য, দেশের জন্য, মাতৃকার জন্য আপনি আত্মত্যাগ করবেন, কাজ করবেন, তখন জনগণের মন পরিবর্তন হবে। কাজ আওয়ামী লীগের যারা পক্ষের লোক, তাদের মধ্যে এক ধরনের রসায়ন কাজ করছে। বিপক্ষের যারা লোকজন রয়েছেন, তাদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে। আসলে ঘটনাটা কি ঠিক হচ্ছে, বা এটার প্রতিক্রিয়া কি হতে পারে, বা পরিস্থিতি শেষ অবধি সামাল দেয়া যাবে কি যাবে না, এরকম দ্বিধাদ্বন্দ্ব মধ্যে আমরা সামাজিক মাধ্যমে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, সে দৃশ্যগুলো হলো বাংলাদেশের সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি, অন্যান্য যে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, তারা তাদের সর্বোচ্চ সতর্কতা নিয়ে এই আইসিটি কোর্টটি সম্পূর্ণ ঘিরে রেখেছেন। এবং আপনার অবস্থা দৃশ্যে মনে হবে যেন একটা যুদ্ধ চলছে, ভীষণ রকম একটা যুদ্ধ চলছে। এর কারণ হলো আমাদের দেশে অতীতে যখনই এরকম কোনো রায় ঘোষিত হয়েছে, আমি যতটুকু দেখেছি, আমি বঙ্গবন্ধুর যে আগরতলা মামলা, যেটা ক্যান্টনমেন্টের মধ্যে হয়েছিল, সেই সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু স্বাধীন বাংলাদেশে যে যুগান্তকারী রায়গুলো হয়েছে, বিচারগুলো হয়েছে, সকল বিচারের যে নিরাপত্তা, আবেগ, উৎকণ্ঠা, আলোচনা, সমালোচনা এবং আন্তর্জাতিকতা, অর্থাৎ একটি বিচারকে নিয়ে সারা দুনিয়াতে যেভাবে তোলপাড় হচ্ছে, এই বর্তমান জমানাতে যা কিছু হচ্ছে শেখ হাসিনার বিচারে নিয়ে, এমনটি আমি আসলে কখনো কোথাও দেখিনি। বিচারে কি রায় হবে, এটা নিয়ে আওয়ামী লীগের লোকজন নানা রকম আশঙ্কা ব্যক্ত করছেন।
এবং রায় হলে কি হবে তা নিয়েও তারা নানা রকম দেশের বাইরে থেকে হুমকি ধামকি দিচ্ছেন। অন্যদিকে যিনি বিচারের প্রধান প্রসিকিউটর অর্থাৎ রাষ্ট্রপক্ষের নিয়োজিত প্রধান আইনজীবী জনাব তাজুল, তিনি এই রায় ঘোষণার আগেই জাতির উদ্দেশ্যে সবাইকে সালাম দিয়েছেন, অর্থাৎ আপনার প্রতি বা আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তার এই সালাম প্রদানের মধ্যে বহু মাত্রিক ইঙ্গিত রয়েছে। আমি আসলে সেই দিকেও যাব না। এই কারণে যাব না যে আমাদের দেশের আসলে রাজনৈতিক মামলাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই নিষ্পত্তি হয়নি। সামরিক আদালতে যে সকল বিচার হয়েছে, যেমন কর্নেল তাহেরের বিচার, অন্যান্য যারা সামরিক কু করেছেন, মিলিটারি কু করেছেন, তাদের বিচার এত দ্রুত এবং সামরিক আদালতে এতটা ক্লোজ ডোরে হয়েছে যে ওগুলো নিয়ে আসলে আমাদের জনগণের কোনো মাথা ব্যথা ছিল না। এই যে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল, এটি আওয়ামী লীগ জমানাতে যে বিচার করেছিল যুদ্ধ অপরাধীদের বিচার, ওটা এতটা ওপেন ছিল এবং এতটা সময় নিয়ে তারা বিচার করেছে যে এই বিচার প্রক্রিয়া নিয়ে পক্ষে বিপক্ষে প্রায় প্রতিদিনই টেলিভিশনে, পত্রপত্রিকায়, দেশে, দেশের বাইরে, জাতিসংঘে এবং আমেরিকার যে বিভিন্ন প্রেশার গ্রুপ রয়েছে, লবিস্ট গ্রুপ রয়েছে, সে সকল জায়গাতে হর রোজ আলোচনা হতো। আলোচনা হতো সংসদে, আলোচনা হতো সংসদের বাইরে, রাজনৈতিক দলগুলোতে, সব জায়গাতে। ফলে ওই বিচার প্রক্রিয়াতে স্কাইপেতে একজন বিচারক আর একজন বিচার বিশেষজ্ঞ বা এই আইন বিশেষজ্ঞ, তার সঙ্গে তাদের যে আলাপ আলোচনা হয়েছিল, সেই আলাপ আলোচনা স্কাইপে কেলেঙ্কারি রূপে সারা বাংলাদেশ তোলপাড় করে দিয়েছিল। তো সেই স্কাইপে কেলেঙ্কারির ঘটনা সরকার কিন্তু সামাল দিতে পারেনি, ওই বিচারককে পদত্যাগ করতে হয়েছিল এবং তিনি ট্রাইব্যুনাল ছেড়ে চলে এসেছিলেন তার মূল কর্মস্থল হাইকোর্টে। কিন্তু এখনকার পরিবেশ এবং প্রেক্ষাপট আলাদা। এখন যারা বিচারক হিসেবে এসেছেন তারা একটা ম্যান্ডেট নিয়ে এসেছেন। ফলে কে কোন দল করেছেন, কার কি রাজনৈতিক পরিচয়, কার কি এজেন্ডা, কার কি বয়স, কার কি অভিজ্ঞতা, এ সকল বিষয়াদি নিয়ে প্রশ্ন করার মতো দুঃসাহস এই মুহূর্তে বাংলাদেশে কারোর নেই। আর দেশের বাইরে থেকে যে সকল কথাবার্তা বলা হচ্ছে, অমুক বিচারক অমুক দলের ছিলেন, অমুক দলের হয়ে মিছিল করেছেন, মিটিং করেছেন, এইগুলো আমাদের এই বাংলাদেশে এখন যারা শাসন কার্য পরিচালনা করেছেন তারা কগনিজেন্সে নেবেন বা এই বিষয় নিয়ে কথাবার্তা বলবেন, এর কোনো প্রয়োজনীয় নাই। কাজেই এই বিচারকে বিচারের জায়গায় রেখে দেই, তারা তাদের মতো করতে থাকুক। আর আগামীর রাজনীতি এই বিচারকে কিভাবে ধারণ করবে, কিভাবে হরণ করবে, কিভাবে ওন করবে, সেটা আগামীর দিনে রাজনীতির ভিতর থাকুক, সীমাবদ্ধ থাকুক রাজনীতির মধ্যে, অথবা রাজনীতি সেটা নিয়ে ব্যস্ত থাকুক। আমরা এই মুহূর্তে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেটা হলো, যেহেতু শেখ হাসিনা এখন ভারতের জিম্মায় আছেন রাজকীয় মেহমান রূপে, দ্য রয়্যাল গেস্ট, এবং যেন তেন রয়্যাল গেস্ট নয়, বলা হচ্ছে যে তাকে সরকার প্রধানের মর্যাদা দিয়ে ভারত জেড ক্যাটাগরির সুযোগ দিয়ে তাকে সেখানে রেখেছে। এই গেল এক। 2 নম্বর হলো যে তাকে অবাধ কতগুলো স্বাধীনতা দেওয়া হয়েছে, যেগুলো সাধারণত কোনো দেশে আশ্রিত রাজকীয় মেহমানদেরকে দেওয়া হয় না। সেই স্বাধীনতা হলো তিনি ইচ্ছা মতো বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে কথাবার্তা বলতে পারছেন, সাক্ষাৎকার দিতে পারছেন, তার দলীয় নেতাকর্মী যারা আছেন তারা অবাধে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারছেন। অর্থাৎ তিনি দিল্লিতে বসে বাংলাদেশে যা কিছু করতেন তার সাথে আরও বেশি করে তার যে রাজনৈতিক কর্মকাণ্ড ইন এ ওয়াইডার রেঞ্জ করতে পারছেন। আর যেটা ইমপ্লাইড, যেটা বর্ণনা করা আমরা করছি না, বা কিন্তু আমরা বুঝতে পারছি, ইট ক্যান বেটার ইমাজিন দ্যান ডিসক্রাইব, সেটি হলো তিনি ওখানে বসে যে সেক্রেটারিয়েট চালাচ্ছেন, সচিবালয় চালাচ্ছেন, তার সচিবালয়, আর সেই সচিবালয়ে তাকে যারা দাপ্তরিক সাচিবিক সহায়তা দিচ্ছেন তারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী নন। এরা
পৃথিবীর প্রেক্ষাপটে সবচেয়ে ঝানু, দক্ষ, অভিজ্ঞ যারা লোকজন, যারা পলিটিক্যাল কনসালটেন্সি করেন এবং ক্রাইসিস ম্যানেজমেন্টে যারা দুনিয়া জোড়া এক্সপার্ট। আপনি জানেন যে এই সমস্ত লোকজন ভাড়ায় পাওয়া যায়। তো সেই ভাড়ার টাকা তারা আওয়ামী লীগের কাছ থেকে নিচ্ছে, না নরেন্দ্র মোদীর কাছ থেকে নিচ্ছে, নাকি আদানির কাছ থেকে নিচ্ছে, নাকি এস আলম বা সালমান রহমান সাহেবরা দিচ্ছে, সেটা ভবিষ্যতে জানা যাবে। কিন্তু বাস্তবতা হলো শেখ হাসিনার জন্য আলাদা একটা সচিবালয় গঠন করা হয়েছে এবং সেই সচিবালয়ে অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ, যোগ্যতম সচিবগণ অর্থাৎ দাপ্তরিক কাজে অভিজ্ঞ লোকজন কাজ করছেন এবং তাদের মান আন্তর্জাতিক পর্যায়ের। তারা বাংলাদেশের রাজনীতি বোঝেন, কিন্তু তারা হয়তো বাংলাদেশি নন। তারা ভারতীয় রাজনীতি বোঝেন, কিন্তু তারা ভারতীয় নন। তারা আমেরিকার রাজনীতি বোঝেন, চীনের রাজনীতি বোঝেন এবং আওয়ামী লীগের সঙ্গে ভারত, আমেরিকা এবং বাংলাদেশের রাজনীতির কী করে একটা সহনশীল মেলাবন্ধন তৈরি করা যায়, এই কোঅপারেশন তৈরি করা যায়, এই বিষয়টি সম্পর্কে শেখ হাসিনার যে দপ্তর, যে দপ্তরে বিশেষজ্ঞ রূপে, সচিব রূপে যে সমস্ত লোকজন কাজ করছেন, তাদের কাজের দক্ষতা ইতিমধ্যে আমরা প্রমাণ পেয়েছি। যে অল্প সময়ের মধ্যে তিনি এই গত জাস্ট 15 দিনের মধ্যে যেভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি সাড়া ফেলে দিয়েছেন, এটি গত 2010-20 বছর এইভাবে কোনো শাসক, এমনকি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কিংবা জো বাইডেন কিংবা বারাক ওবামা, তারা চেষ্টা করলেও ইতিপূর্বে এইভাবে বিশ্ব গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন, এটা কেউ দেখাতে পারবেন না। দ্বিতীয়ত হলো, বিশ্ব গণমাধ্যমগুলো টাকার বিনিময়ে অনেক কাজ করে, কিন্তু টাকা তো সবারই আছে, সবাই টাকা দিতে চায়। যখন যুদ্ধাপরাধীদের বিচার চলছিল, তখন তো আমরা শুনেছিলাম যে জামায়াত তাদের পক্ষে গণমত সৃষ্টি করার জন্যে সারা দুনিয়াতে তারা তাদের যত সঞ্চয়, শেষ রক্তবিন্দু পর্যন্ত তারা বিনিয়োগ করতে আগ্রহী ছিলেন। এবং আমেরিকাতে যারা জামাতের ডোনার রয়েছেন তারা, এবং জামাতের যে সকল বড় বড় শীর্ষ নেতা রয়েছেন, তাদের যারা আত্মীয় স্বজন আমেরিকাতে থাকেন, তারা সেখানে থেকে কী করেছেন, কী চেষ্টা করেছেন, তা কম বেশি যারা বাংলাদেশের রাজনীতিতে সংশ্লিষ্ট এবং বিদেশের খোঁজ খবর রাখেন তারা টের পান। কিন্তু ঘোড়ার ডিম কিচ্ছু হয়নি, নাথিং হ্যাপেন্ড। কিংবা ধরুন গত 15 বছর ধরে বিএনপি কী না করেছে। তারা ইচ্ছা করলে কি একটা টেলিগ্রাফে সংবাদ ছাপাতে পারতো না? ইন্ডিপেন্ডেন্ট থেকে তারেক রহমান সাহেবের একটা এরকম ইমেইলে তারেক রহমান সাহেব একটা সাক্ষাৎকার দিতে পারতেন না? কিংবা তার যারা এক্সপার্ট, তারা এক্সপার্ট মিশন নিয়ে তিনি জাপান, আমেরিকা, সৌদি আরব, চীন, পাকিস্তান, তার যে সকল বন্ধু রাষ্ট্র রয়েছে, সংযুক্ত আরব আমিরাত, যাদের সঙ্গে বেগম খালেদা জিয়া এবং তার পিতার একটা ভালো সম্পর্ক ছিল, ঠিক সেই জায়গাতে তিনি নক করতে পারতেন। তো সেই জায়গাগুলো তিনি করেননি, অথবা তিনি করতে পারেননি। ফলে কি হলো, বিএনপি কিন্তু সেই বিএনপি জায়গাতে রয়ে গেছে। কিন্তু হয়রাস গত 14 মাসে আপনি যদি আওয়ামী লীগের বিবর্তন দেখেন, সেই বিবর্তনে যখন তারা ক্ষমতাচ্যুত হয়ে চলে গেল, তখন জনাব সজীব ওয়াজেদ জয় ছিলেন পৃথিবীর সবচেয়ে নিন্দিত একজন ব্যক্তি। অন্তত বাংলাদেশে যারা জনগণ তারা সেটাই মনে করতেন। এখন সেই মানুষটি 14 মাসের মাথায় কেন আমেরিকার শীর্ষস্থানীয় পত্রিকার দৃষ্টি আকর্ষণ করছেন? তার সাক্ষাৎকার কেন ছাপা হচ্ছে? তার বক্তব্য কেন গুরুত্ব সহকারে ছাপা হচ্ছে এবং তিনি যা বলছেন তা কেন বিশ্ব মিডিয়াতে আসছে? দ্বিতীয়ত, শেখ হাসিনা পতিত স্বৈরাচার, তাকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করা হয়েছে, তিনি ফ্যাসিস্ট, তিনি ভারতের আশ্রয় আছেন, আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক খুব খারাপ, চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ। তো সেক্ষেত্রে চীনের সংবাদ মাধ্যম, আমেরিকার সংবাদ মাধ্যম, পশ্চিমের সংবাদ মাধ্যম, রাশিয়ার সংবাদ মাধ্যম, এমনকি পাকিস্তানের সংবাদ মাধ্যম কেন হুমড়ি খেয়ে শেখ হাসিনার বক্তব্য প্রচারের জন্য একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করছেন? এবং অলমোস্ট এভরিডে, গত 15 দিন যদি আপনি দেখেন, অলমোস্ট এভরিডে 2 থেকে 3টি আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য ছাপা হচ্ছে এবং অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে ওই পত্রিকাগুলোর মালিক শেখ হাসিনা। তিনি যেভাবে চাচ্ছেন সেইভাবে ছাপা হচ্ছে, তিনি যে কথাগুলো বলছেন
সেইভাবেই সেগুলো প্রকাশিত হচ্ছে এবং তিনি যখন চাচ্ছেন, যেই মুহূর্তে চাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে এই সংবাদগুলো ছাপা হচ্ছে। এইরকম নজিরবিহীন ঘটনা আমি কখনো দেখিনি। বিশেষ করে দুটো গণমাধ্যম, একটা হলো আল জাজিরা। আল জাজিরা নীতিগতভাবে শেখ হাসিনার বিরুদ্ধে ছিল বহুদিন। আপনারা জানেন যে প্রাইম মিনিস্টার্স ম্যান নামক একটি সেই বিখ্যাত ডকুমেন্টারি তারা তৈরি করেছিল। আরেকটি হলো তাদের একজন ভূমিমন্ত্রী ছিলেন জাভেদ, তার বিদেশে যে শত শত বাড়ি আছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে, এগুলো নিয়েও তারা একটা ডকুমেন্টারি তৈরি করেছিল, যা কিনা আওয়ামী লীগ রেজিমকে মারাত্মক প্রশ্নের মুখে ফেলেছিল দুনিয়াব্যাপী। তো কাজী আল জাজিরার সঙ্গে তাদের যে সম্পর্ক, এটি ওহিনকুল দাকুমরার সম্পর্ক, এটা স্বাভাবিক। অন্যদিকে বিবিসি বাংলার সঙ্গে তার সম্পর্ক ভালো থাকলেও বিবিসি ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকা এবং বিবিসি ইংল্যান্ড, এই তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক ভালো ছিল না। তো সেই বিবিসির মতো প্রতিষ্ঠান যারা এতটা নাকুচু যে ডোনাল্ড ট্রাম্পকে তারা পাত্তা দেয় না, এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তারা এত নিকৃষ্ট রিপোর্ট করেছে, সেই রিপোর্টের মান এতটা নিম্ন পর্যায়ে চলে গেছে যে বিবিসির ইন্টারনাল টিম নিজেরা তারা এই যে ট্রাম্পের বিরুদ্ধে যে প্রতিবেদন ছাপা হয়েছে সেটা তারা মূল্যায়ন করে দেখেছে এটা মিথ্যা, এবং এই কারণে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি, বিবিসির যিনি প্রধান ব্যক্তি, তাকে পদত্যাগ করতে হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নিকট তারা ক্ষমা চেয়েছে এবং এখন ডোনাল্ড ট্রাম্প মামলা করার হুমকি দিয়েছে এবং সেই মামলা তারা মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তা এইরকম একটা নাকুচু ব্রিটিশ জাতীয় গণমাধ্যম, সরকারি গণমাধ্যম, তারা $1 ট্রিলিয়ন বিনিময়ে, মানে এখানে কি বলবো, $100 বিলিয়ন, $1 বিলিয়ন মানে ধরুন এই মুহূর্তে 11,000 কোটি টাকা। তো $1 বিলিয়ন, $2 বিলিয়ন, এর কারণ হলো প্রায় $7 বিলিয়ন বোধহয় মামলা হবে ডোনাল্ড ট্রাম্প করবেন। তো $7 বিলিয়ন তো তারা ঘুষ খাবেন না, আপনি এখানে $1 ট্রিলিয়ন ধরেন, অর্থাৎ $1 ট্রিলিয়ন দিয়েও তাদেরকে কেনা যাবে না। এরকমই তাদের নাকুচু। এটা ব্রিটিশ জাতি, তাদের অহমিকার একটা পার্ট হলো এই বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। তো সেই বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে যে টাকা দিয়ে কেনা যায়নি এবং এটিকে যে ঘুষ দিয়ে দমন করা যায়নি, বা নরেন্দ্র মোদীর শক্তি সামর্থ্য নেই, এর কারণ হলো যদি তার সামর্থ্য থাকতো তাহলে তো নরেন্দ্র মোদীর সাক্ষাৎকারই এভাবে ছাপা হতো। এর কারণ হলো তিনিও তো কম বিপদে নেই, তার মারাত্মক পলিটিক্যাল প্রবলেম রয়েছে। তো সেই সকল প্রবলেমগুলো তিনি ওভারকাম করে যেভাবে, শুরুতে বলে রাখি, আমি যেহেতু আইনের মানুষ নয়, দুই একটা লিগ্যাল টার্ম হয়তো অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে, বাট আমার ধারণা যে আমি কি বলার চেষ্টা করছি এটা আপনারা বুঝবেন। এবং আমার এই রূপান্তরের সত্য পর্বটি অনেক আইনজীবী এবং বিচারপতিও দেখে থাকেন, সুতরাং সেই জায়গায় আমি মনে করছি যে আজকে আমার এই কথাগুলো বলা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে একটু অতীতে ফিরে যায় যে বাংলাদেশে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা এসেছিল সংবিধানের অংশ হয়ে। যদিও 1991 সালে একটা টেম্পোরারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে সেই নির্বাচনে বিএনপি যখন জয়লাভ করে এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকারটি গঠিত হয়েছিল, সেই সময় বেশ কয়েকটি নির্বাচন, বিশেষ করে মাগুরা একটি নির্বাচন হয়েছিল। মাগুরার সেই নির্বাচনে এমন ভোট ডাকাতি হয়েছিল যে তারপর থেকেই এই দলীয় সরকারের অধীনে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে এবং সেই সময়ে আওয়ামী লীগ সারা দেশব্যাপী একটা বিশাল আন্দোলন গড়ে তোলে যে এই নির্বাচিত যে বিএনপি সরকার, তাদের অধীনে ফেয়ার ইলেকশন সম্ভব না। সো তারা আন্দোলন শুরু করে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য। এবং তারপরে আপনারা জানেন যে 1996 সালে একদিকে আওয়ামী লীগ কেয়ারটেকার গভর্নমেন্ট চাইছে, আর একদিকে বিএনপি দিতে চায়নি, এবং বিএনপি অনেকটা জোর করেই 1996 সালের 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন করেছিল, যেখানে আওয়ামী লীগ সহ বড় বড় দলগুলো অংশগ্রহণ করেনি। এবং তারা সেই সংসদে, সেই নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছিল, সেই সময় আওয়ামী লীগ যে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল, জনতার মঞ্চ আপনাদের অনেকেই জানেন সেই সময় গঠিত হয়েছিল। সেই সময় ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের নেতৃত্বে এবং আওয়ামী লীগ যে আন্দোলনটি করেছিল, তার ফলে
বেগম খালেদা জিয়া, যাদের অতীত রেকর্ড ভোট ডাকাতি ও চুরির অনেক ইতিহাস রয়েছে, যাদের ঝুলিতে জমা আছে, তারা তখন বাধ্য হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্টের অপশন সংবিধানে সংযোগ করতে। এবং 15ই ফেব্রুয়ারির সেই নির্বাচনের পরে সরকার মাত্র 30শে মার্চ বিএনপি সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। এবং তারপরেই সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে এই কেয়ারটেকার সিস্টেমটা ইনক্লুড করা হয়, যে নির্বাচনে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সেটাও আমরা দেখলাম যে 2006 সালে যখন বিএনপি জামাত ক্ষমতায়, তখন ক্ষমতা কেয়ারটেকার সরকারের অধীনে হস্তান্তর করবে এবং তার অধীনে একটা নির্বাচন হবে। এটাই কাম্য ছিল। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে? অপশন ছিল যে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস। তো ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস যিনি হওয়ার কথা, তার পরিবর্তে দলীয় একজনকে বানানোর জন্য তখন কি করা হলো, বিচারপতিদের বয়স, অবসরের বয়স 65 থেকে 67 করা হলো। এবং এই 65 থেকে 67 করা হলে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস হিসেবে যিনি কেয়ারটেকার চিফ হবেন, তিনি আসলে বিএনপির খুব ঘনিষ্ঠ এবং একসময় বিএনপির রাজনৈতিক ধারার সাথেও সম্পৃক্ত ছিলেন। তো এটা নিয়ে আবার একটা নতুন করে জটিলতা তৈরি হয় এবং এটার বিরুদ্ধে মহাজোট গঠিত হয়েছিল। সবাই মিলে এটা প্রোটেস্ট করেছিল যে এইভাবে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ম্যানিপুলেট করা যাবে না। এবং তারপরে আপনারা জানেন দীর্ঘ ইতিহাস। তারপরে কেয়ারটেকার গভর্নমেন্ট হলো সেই সময় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন নিজেই কেয়ারটেকার চিফ হলেন আর কি। যেহেতু চিফ জাস্টিসে করা গেল না, তিনি নিজেও ডিক্লাইন করলেন। বাকি অপশনগুলো বিবেচনায় না নিয়ে ইয়াজউদ্দিন কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ হলেন এবং তিনি একটা নির্বাচনের ডেটও ঘোষণা করলেন। তারপরে 111 এলো, এই সেই ঘটনা জানেন যে আর্মি ব্যাক্ট একটা 111, তারপরে 2008-এর শেষে তার আর্মি ব্যাক্ট 111ও কিন্তু তখনও কিন্তু এই ইউনূস বিহাইন্ড দ্য সিন ছিল। এবং তখনও প্ল্যান ছিল যে খালেদা জিয়া শেখ হাসিনাকে -2কে বাস্তবায়ন করে ডক্টর ইউনূসকে ক্ষমতায় আনা হবে। কিন্তু সমস্যা ইউনূস নিজেই তৈরি করেছিলেন। ইউনূস বলেছিলেন যে তিনি এই 6 মাস, 1 বছর, 2 বছরের জন্য না, তাকে 10 বছরের জন্য কেয়ারটেকার চিফ হিসেবে দিতে হবে। তো সেটা আবার সম্ভব হয়নি। তো সেই সময় ডক্টর ইউনূস কিন্তু একটা রাজনৈতিক দল গড়ার চেষ্টা করেছিলেন নাগরিক শক্তি নামে, কিন্তু পাবলিকের রেসপন্স না পেয়ে তিনি মানে কেটে পড়েছিলেন। তো যাই হোক, তারপরে তো বাংলাদেশ দীর্ঘদিন রাজনীতির সবই আপনারা জানেন। এখন এই 2011 সালে হাইকোর্টের আপিল বিভাগের বিচারপতিদের মতামতের ভিত্তিতে ওই ত্রয়োদশ সংশোধনী যে কেয়ারটেকার সিস্টেমটা ইনক্লুড করা ছিল সেটা কিন্তু বাদ দেওয়া হয়েছে। তারপরে শেখ হাসিনার আমলে বাকি নির্বাচন হয়েছে 2014, 18 এবং 23-এ। এগুলো দলীয় সরকারের অধীনে। নির্বাচন কমিশন আসলে নির্বাচনটা পরিচালনা করে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তি হয়েছে। তো গত বছরের 5ই অগস্ট যখন এই রেজিম চেঞ্জ হলো, তখন ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিল, তখন দেখা গেল যে এই আগস্ট থেকে অক্টোবরে বেশ কয়েকটি রিভিউ আবেদন হলো, যে সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল যে করা হয়েছিল 2011-তে, যার ফলে পঞ্চদশ সংশোধনীতে এই বাতিলটা আবার ইনক্লুড করা হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। সেই পঞ্চদশ সংশোধনীর সেই অংশগুলো স্পেশালি কেয়ারটেকার সরকারকে ফিরিয়ে আনার জন্য তারা সেই একটা রিভিউ পিটিশন সাবমিট করেছিল। বদিউল আলম মজুমদার, সুশাসনের জন্য নাগরিক, বিএনপি, জামাত, এরকম 4টে রিভিউ আবেদন জমা পড়ে এবং আপিল ডিভিশন সেটা অ্যাকসেপ্ট করে এবং তার উপরে শুনানি হয় অক্টোবর মাসে। এবং তারা আগামীকাল 20শে নভেম্বর তাদের পর্যবেক্ষণ দেবেন। এখন এই যে পর্যবেক্ষণ দেবেন তারা, এই যারা রিভিউ আবেদন করেছিলেন তারা একটি পক্ষ হলো জামাত, একটি পক্ষ হলো বিএনপি, আর একটি পক্ষ হলো এই যে সুশাসনের জন্য নাগরিক এবং সুশীল কয়েকজন। তো এখন কথা হলো যে বিচারপতিরা রায় দেবেন কিসের ভিত্তিতে? তারা কি এই রিভিউ আবেদন যারা করেছে তাদের আইনজীবীরা যে যুক্তিগুলো তুলে ধরেছেন তার পরিপ্রেক্ষিতে রায় দেবেন, নাকি তারা আইনের বিভিন্ন বাস্তবতা, আইনের ধারা প্রয়োগ করে বাংলাদেশের বাস্তবতা, এবং বাংলাদেশ এখন একটা গভীর সংকটে নিপতিত, এই সংকট থেকে উদ্ধার করবার একটা ঐতিহাসিক সুযোগ সুপ্রিম কোর্টের সামনে এসেছে, সেই বাস্তবতা বিবেচনা করে রায় দেবেন কিনা?
এটা এখন একটা মিলিয়ন ডলার প্রশ্ন। আমরা মোটামুটি এখন জেনে গেছি যে কেয়ারটেকার গভর্নমেন্ট ফিরে আসবে, এটা আমাদের ধারণা। এবং একটা অসমর্থিত সূত্রে জেনেছি যে আপিল বিভাগের যে 7জন বিচারপতি রয়েছেন তাদের 4জন অন্তত চান কেয়ারটেকার সরকার ব্যবস্থাটা ফিরে আসুক, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। আর 3জন তারা ভিন্ন মত পোষণ করছেন, দে হ্যাভ ডিফারেন্ট সাজেশনস। তো সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে আমরা আশা করছি যে আগামীকাল যে পর্যবেক্ষণ দেবেন আপিল বিভাগ, সেটি আসলে কেয়ারটেকার গভর্নমেন্টকে ফিরিয়ে আনার যে পক্ষেই যাবে। কিন্তু কথা হলো যে এখন মিলিয়ন ডলার প্রশ্ন হলো যে কবে থেকে এই কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থাটা ইমপ্লিমেন্ট হবে। এইবারই কি আসন্ন যে সংসদ নির্বাচনটা হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটা কি কেয়ারটেকার সরকারের অধীনে হবে, নাকি পরবর্তীতে চতুর্দশ সংসদ নির্বাচনটি কেয়ারটেকার সরকারের অধীনে হবে? এবং এইটা খুব ভাইটাল একটা বিষয় হয়ে এই মুহূর্তে দাঁড়িয়েছে। যারা রিভিউ আবেদন করেছে, জামাত ইসলাম বলেন বা বিএনপি বলেন, বা এদের সবারই কথা হলো যে এই নির্বাচনটা এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের অধীনেই হোক, পরবর্তী থেকে কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেমটা ইমপ্লিমেন্ট হোক। কিন্তু এই যে যারা চাইছেন এই ইন্টারিম সরকারের অধীনেই নির্বাচনটা হোক, তারা কিন্তু পলিটিক্যালি বায়াসড। তারা জামাতের পলিটিক্যাল এজেন্ডার পক্ষে, বিএনপির পলিটিক্যাল এজেন্ডার পক্ষে তারা আর্গুমেন্ট প্লেস করেছেন। কিন্তু এখন সুপ্রিম কোর্ট যেটা শুরুতেই বললাম, যে এই দলীয় বায়াসড আর্গুমেন্টের উপরে ভিত্তি করে রায় দেবেন, নাকি ওভারঅল বাংলাদেশের অবস্থা বিবেচনা করে রায় দেবেন। কারণ যে এই যে অগাস্টের যে রেজিম চেঞ্জ হলো, শেখ হাসিনা চলে গেলেন, ডক্টর ইউনূস আসলেন, হাইকোর্ট থেকে একটা রেফারেন্স রাষ্ট্রপতির অনুরোধে যে রেফারেন্সটা নেওয়া হলো, এই সব বিষয়গুলো গোলমেলে এবং এটার বৈধতার সংকট রয়েছে। তারপরে অনেকে বলেন যে এটা ডক্ট্রিন অফ নেসেসিটি, যেহেতু প্রধানমন্ত্রী চলে গেছেন একটা শূন্যতা তৈরি হয়েছে। যদি ডক্ট্রিন অফ নেসেসিটির কথাও ধরে নেন, তো সংবিধানে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশনই নাই, এটা অবৈধ।